12 তারিখ। 12 তারিখ থেকে খোলা হবে। আচ্ছা দেখো, তো ভৌতালোক বিজ্ঞান কালকে ইয়ং এর দিচির পরীক্ষা পর্যন্ত পড়ছি নাকি? হ্যাঁ। তাহলে ইয়ং এর দিচির পরীক্ষাতে যে পড়ছো, এই প্রবলেম গুলো সলভ করছো, অনেক প্রবলেম আছে তো, প্রবলেম সলভ আচ্ছা, করছো? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার মধ্যে ওই যে জেড জেড দ্বারা প্রকাশ করা হয়, মনে করেন যে একটা ডোরা থেকে আরেকটা ডোরার দূরত্ব, তাই তো? হুম, জেড দিয়ে তো দুইটা জিনিস প্রকাশ করা হয়। একটা হচ্ছে একটা ডোরা থেকে আরেকটা ডোরার দূরত্ব, আরেকটা একটা ডোরার আরেকটা ডোরার কেন্দ্র থেকে দূরত্ব, নাকি? হুম, জেড দ্বারা প্রকাশ করা হয় তোমার পরপর একটি উজ্জ্বল অন্ধকার ডোরার দূরত্ব প্রকাশ করা হয়, আর পট্টির প্রস্থ প্রকাশ করা হয়। পরপর একটা উজ্জ্বল ও অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব প্রকাশ করে জেড দ্বারা। দেখো আমি আবার বলি, এই যে জেড, একটারে বলছি জেড আর একটারে বলছি কি ডেল জেড। তো জেড দ্বারা কি কি প্রকাশ করে বলো তো? একটা ডোরার দূরত্ব পরপর, হ্যাঁ, একটা অন্ধকার একটা উজ্জ্বল। পরপর একটি উজ্জ্বল অন্ধকার ডোরার দূরত্ব, পরপর একটি উজ্জ্বল আর একটি অন্ধকার ডোরার দূরত্ব, এটাও প্রকাশ করে। আবার ডোরা প্রস্থ এটাও প্রকাশ করে, ঠিক আছে? ডোরা প্রস্থ এটাও প্রকাশ করে। আর কি, পরপর একটি উজ্জ্বল অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। এই যে ধরো একটা উজ্জ্বল ডোরা, এই যে এটার সাথে আবার আছে কি আরেকটা অন্ধকার ডোরা। এই যে ধরো তোমার উজ্জ্বল ডোরা, এটার সাথে আছে আবার কি একটা অন্ধকার ডোরা। তো এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। জেড এর সূত্রটা কি? যেটা সূত্র হচ্ছে ল্যামডা ডি বাই 2a। ল্যামডা ডি বাই 2a। তাহলে দেখো, এই যে এই কেন্দ্র আর এটার কেন্দ্র, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটাই কি তোমার জেড। জেড সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। আর ডেল জেড দ্বারা কি কি প্রকাশ করে? ডেল জেড মানে দ্বারা দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব পরপর দুইটি ডোরার। পরপর দুইটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব আর ডোরা ব্যবধান। এই যে তোমার একটা মানে উজ্জ্বল, মানে জেড হচ্ছে ডোরা প্রস্থ, আর ওটা এটা কি? আচ্ছা দেখো, এই যে তোমার, এই যে ধরো, এই যে এই যে একটা উজ্জ্বল, এই যে একটা উজ্জ্বল, আর এই যে তোমার এটা হলো কি, তাহলে উপরেরটা অন্ধকার নিচেরটা অন্ধকার, এই যে অন্ধকার এই যে অন্ধকার। তাহলে এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব এদের মধ্যবর্তী দূরত্ব, এটা কি বলে? পরপর দুইটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব বা পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। ওটা কি দিয়ে প্রকাশ করে? ডেল জেড দিয়ে প্রকাশ করে। ডেল জেড সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই a। বুঝছি? জি বুঝছি। আচ্ছা, তাহলে তোমার ইয়ং এর দিজির পরীক্ষা গত ক্লাসে পড়া হলো, এখন এরপর থেকে পড়া শুরু করি। ওকে, তাহলে তোমার এই জায়গায় এরপরে যে জিনিসগুলো পড়া লাগবে সেটা হলো তোমার এগুলা দিয়ে অঙ্ক টঙ্ক করে ভালো করে। অঙ্ক না করলে কিন্তু কোনো লাভ নেই, পরে দেখবা যে আসলে কোনো কিছুই মনে নেই। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় তোমার পথ পার্থক্যের একটা সূত্র আছে, পথ পার্থক্য। তো পথ পার্থক্য সূত্রটা হলো এরকম যে, এই যে ধরো আবার যদি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার মতো আঁকাই, এই যে ধরো একটা চির, এই যে একটা চির, এই যে আরেকটা চির। তাহলে এই যে এই জায়গায় কি আঁকলাম? আমি একটা পর্দা আঁকাইলাম। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে উজ্জ্বল সৃষ্টি হচ্ছে না অন্ধকার সৃষ্টি হচ্ছে তা তো আমরা জানি না। এখন দেখো, এটার আমি বললাম এটা হলো S1 চির, এটা হলো S1 চির, আর এটার আমি বললাম S2 চির। এখন আমি বলতে পারি না যে এই বিন্দুতে, এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটাতে কি সৃষ্টি হচ্ছে তা তো আর আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে S2P এই দূরত্বটা বেশি আর S1P এই দূরত্বটা কম। তাহলে পথ পার্থক্য কি? S2P মাইনাস S1P, এটাই কি পথ পার্থক্য ছিল? এটাই ছিল কি পথ পার্থক্য। এখন এই S2P আর S1P এর যে ভ্যালুটা, S2P আর S1P এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা বের করতে পারি চাই। এই ভ্যালুটা আমরা কি করতে পারি? বের করতে পারি চাই। বুঝছো? তো কিভাবে বের করতে পারি সেই জিনিসটাই হলো তোমার বিষয়। এই যে দেখো, এখন
এই যে এ বরাবর তুমি কি পাও, এ বরাবর তুমি পাও কেন্দ্রীয় উজ্জ্বল, এ বরাবর তুমি পাও কেন্দ্রীয় উজ্জ্বল। আচ্ছা এই রেখাটা এখন আপাতত দরকার নেই, কেন্দ্রীয় উজ্জ্বলের রেখাটা আপাতত দরকার নেই। এখন যদি আমি বলি যে এই যে এই জায়গায় একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, দেখো তো এই যে এটা মিলে একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, এই যে এই দুটোকে মিলে একটা ত্রিভুজ গঠিত হয়েছে না, হ্যাঁ হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। এই সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। আর এখানে তুমি আরেকটা কথা মনে রাখো, এই যে এটা হলো যে তোমার এই যে একটা চির S1, এই যে তোমার আরেকটা চির এটা হলো কি S2, আর এটা হলো এই দুইটা চিরের মধ্যবিন্দু, এটা হলো দুইটা চিরের কি বিন্দু, মধ্যবিন্দু। বুঝছো? এখন আমি কি বলতে পারি যে এই যে তোমার এতটুকু থেকে এতটুকু এদের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কিভাবে প্রকাশ করি? কি দ্বারা প্রকাশ করো? তুমি তো পড়ো নাই মনে হয়, তাহলে দেখো এই যে a বাই 2, এ দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব a, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটাও a বাই 2, এটাও হবে কি a বাই 2। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব যদি a হয় তাহলে এতটুকু হবে a বাই 2, এতটুকু হবে কি a বাই 2। তাহলে এই জায়গায় দেখো আমরা কি জানি যে এই যে ধরো তোমার মধ্যবিন্দুটা, এই যে ধরো তোমার এই যে মধ্যবিন্দুটা, এই যে মধ্যবিন্দুটা, তুমি আবার আমার আরেকটা ইনফরমেশন দাও যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ধরো যে কোনো একটা বিন্দু, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ধরো এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকার, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকার, এটার মধ্যবর্তী যে দূরত্ব এটার আমি কত ধরছিলাম, xn ধরছিলাম না, মনে আছে? হ্যাঁ ওটাতে কি ধরছিলাম, xn ধরছিলাম। আচ্ছা যাই হোক, এখন এখন তুমি আমারে বলো তো যে এই জায়গা থেকে কি তুমি লিখতে পারো যে অতিভুজ স্কয়ার, এই যে দেখো এই জায়গা থেকে কি লেখা যায় যে অতিভুজ স্কয়ার, দেখো S1p হোল স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, অতিভুজ কোনটা বুঝছো তো, S1p স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখো এই যে এটা কি ভূমি না, এটা ভূমি না, দেখো আর এটাকে কি আমি বলতে পারি না ডি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু আমি প্রথমে লিখলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস, এবার আমি লিখবো লম্ব স্কয়ার। এখন দেখো লম্বটা কি পুরোটা কি xn নাকি xn থেকে একটু কম আছে বলো তো? xn মাইনাস a বাই 2। এই তো গুড, তাহলে এতটুকু হবে কি xn মাইনাস a বাই 2, তাহলে এতটুকু হবে তোমার x, আমি n লিখলাম না, x মাইনাস a বাই 2 হোল স্কয়ার। বুঝছো বিষয়টা? এতটুকু উঠায় নাও। আচ্ছা দেখো এখন এই জিনিসটারে তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারো, এটা তুমি কয় নম্বর সমীকরণ দিতে পারো, 1 নম্বর সমীকরণ দিতে পারো। এবারটা দেখো তুমি আরেকটা জিনিস যে এই জায়গায় কি কোনো ত্রিভুজ গঠিত হয় কিনা দেখো, এই যে দেখো এই যে তোমার এই বরাবর কি তুমি একটা টান দিছো না, এই যে দেখো এই যে এই বরাবর তুমি একটা টান দিছো না, এখন এই যে এদিকে নিচে নামো, তাহলে এই যে লাইনটারে এইভাবে বর্ধিত করো, তাহলে এই জায়গাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। দেখো তোমার এই জায়গায় কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, যে এইভাবে গিয়া তারপর তুমি এইভাবে নামছো, পরে আবার নিচে নামছো, এই জায়গাও কিন্তু তোমার একটা কি সৃষ্টি হয়েছে, সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এখন এই যে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলতে পারো না যে S2p হোল স্কয়ার, প্রথমে S2p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো ভূমি তো ডি,
ভূমি হলো জি। ডি স্কয়ার প্লাস, এই জায়গায় দেখো তুমি প্লাস হয়ে যাবে না, এক্স প্লাস এ বাই টু হ্যাঁ হোল স্কয়ার হ্যাঁ এরকম হয়ে যাবে না। এখন এটার আমি জি। দিলাম 2 নম্বর সমীকরণ, এটার আমি কয় নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর সমীকরণ। দুইটা। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। এখন দেখো পদ পার্থক্য কি, s2p s1p না? হুম। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় তুমি এই কাজটা করতে পারো কিনা যে s2p s1p, পৃষ্ঠায় দেন না দাঁড়াও, হ্যাঁ দেখো এই জায়গায় তোমার s2p s1p, এবার তুমি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করে দাও। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণটা বিয়োগ করো, যে 2 1, তাহলে 2 1 যদি করো তখন কি হবে, যে s2p হোল স্কয়ার মাইনাস s1p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তোমার দেখো 2 থেকে 1 যদি বিয়োগ, 2 নং থেকে যদি 1 নং তুমি বিয়োগ করো, তাহলে আমি আগেই বলে দিতে পারি এই যে ডি স্কয়ার আর এদিকে ডি স্কয়ার কি কাটাকাটি চলে যাবে না? আমি আগেই কাটাকাটি করে দিলাম আর কি, তাহলে এগুলো কিন্তু আগেই তোমার কাটাকাটি চলে যায়। ওকে, তাহলে এই জায়গায় ডি স্কয়ার আর ডি স্কয়ার কাটাকাটি চলে গেল, যে ডি স্কয়ার আর এইদিকে তোমার এই যে ডি স্কয়ার কি চলে গেল, কাটাকাটি চলে গেল। তাহলে আর বাকি থাকে কি, দেখো 2 নং থেকে 1 নং কিন্তু তুমি বিয়োগ করছো, তাহলে এই জায়গায় তাহলে থাকবে তোমার x প্লাস a বাই 2 হোল স্কয়ার, আর এদিকে থাকবে মাইনাস x মাইনাস a বাই 2 হোল স্কয়ার। বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এখন এবারকার তুমি কি বসাবা, সূত্র বসাবা, যে x স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাও। ওকে, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাও, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে দেখো 2ab, আচ্ছা, এটা এটা একটা ডাইরেক্ট সূত্র আছে না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার? না ওটা বসানোর দরকার নেই, তুমি নরমালটাই বসা। দেখো 2ab, তাহলে 2ab না বসায় আমি এই জায়গায় ডাইরেক্ট বসাই দিতে পারি ax, কেননা 2 আর 2 কি কাটাকাটি চলে যাবে না? টু। বুঝছো? এই যে দেখো 2ab 2 জি 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 বুঝছি a বুঝছি। ইনটু Yes, b, তাহলে কাটাকাটি চলে যাবে। তো বুঝছি এটা বুঝছি। না বসে আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি। দেখো 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই কত হয় 4। এরপরে দেখো এই জায়গায় মাইনাস x স্কয়ার, এরপরে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, আর এদিকে কি হবে প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার, তার মানে কি হবে a স্কয়ার ডিভাইডেড বাই 4 হবে, a স্কয়ার ডিভাইডেড বাই 4। ওকে, a স্কয়ার ডিভাইডেড বাই 4 হবে। আচ্ছা, শেষে মানে ক্যালকুলেশন অনুযায়ী তো মাইনাস পাওয়ার কথা। আচ্ছা দাঁড়াও, ওই যে মানে জায়গা নাই তো লাগে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে এই জায়গায় আলটিমেটলি কি হবে, দেখো x স্কয়ার এরপরে কত হবে প্লাস ax প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 4, এরপরে কত মাইনাস x স্কয়ার, এরপরে মাইনাস ax মাইনাস মাইনাস হবে a স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন দেখো তোমার কাটাকাটি যায় কি কি, এই যে a স্কয়ার ডিভাইডেড বাই 4, a স্কয়ার ডিভাইডেড বাই 4 কি যায়, কাটাকাটি চলে যায়, এরপর এক্স স্কয়ার x স্কয়ারও কি কাটাকাটি চলে যায়, তখন আলটিমেটলি থাকে কি, আলটিমেটলি থাকে 2ax, আলটিমেটলি থাকে কত 2ax। আর এই জায়গায় দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এই জায়গায় কি আছে, এ স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তুমি এই জায়গা থেকে লিখতে পারো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, a plus b into a minus b, s2p minus s1p, a plus b into a minus b। বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবার তুমি এই যে তোমার পদ পার্থক্য তুমি কি পাইছিলা বলো তো, পদ পার্থক্য মনে আছে? পদ s2p মাইনাস s1। s2p minus s1p, এটা পাইছিলা তুমি পদ পার্থক্য, এটা পাইছিলা তুমি পদ পার্থক্য। তাহলে তুমি এই জায়গায় একটু লেখো যে পদ পার্থক্য, পদ, আমি ভালো করে লিখি, এই জায়গায় তুমি পাইছিলা পদ পার্থক্য, পদ পার্থক্য ইজ ইকুয়াল টু s2p মাইনাস s1p।
এটা ছিল তোমার কি পথ পার্থক্য। আর এই জায়গায় তুমি পাইলা কি, এই জায়গায় পাইলা যে 2ax ইজ ইকুয়াল টু s2p মাইনাস s2p প্লাস s1p, আর এই জায়গায় হলো তোমার s2p মাইনাস s1p। ওকে, এখন তোমার একটা জিনিস একটু বুঝতে হবে এই জায়গায় যে লেখো এখন, আচ্ছা তুমি এতটুকু নোট করছো? এতটুকু আগে ভালো করে নোট করো। উপরে উঠবো, কতটুকু নোট করছিলা? হ্যালো, না না করি নাই। তো নোট করে নাও, একটু নোট করে নাও। কোন জায়গা থেকে নোট করা শুরু করতে হবে? খুঁজে পাইতেছো না? হ্যাঁ করতেছি। আচ্ছা করো, নোট করো। হ্যাঁ করছি। আচ্ছা দেখো, এখন কয়েকটা জিনিস একটু তোমার বুঝতে হবে ভালো করে। এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে এখন আমি লিখে রাখছি যে দেখো এখন এই জায়গায় তোমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে s2p, এই যে তোমার যে আছে s2p, এই যে তোমার s2p মাইনাস s1p, s2p মাইনাস s1p, এটা প্রায় জিরো, এটা প্রায় কি জিরো, বুঝছো? s2p মাইনাস s1p এটা প্রায় জিরো। এই কথাটার মানে বুঝছো? এই কথাটার মানে হলো দেখো এই যে তোমার s2p, মানে এই যে s2p আর s1p, এই যে দুজনের যে পার্থক্য, মানে একবারে এগুলো তো উঠাইছো না? হ্যাঁ এগুলো উঠেছি। আচ্ছা এগুলো যেহেতু উঠাইছো তাহলে এগুলোর উপরে আবার কালি দিলে তো সমস্যা নেই। আচ্ছা দেখো এই জায়গায় তোমার এই যে দেখো এই যে s2p, এই যে এই পদটা আর তোমার এই যে এই পদটা, এদের মাঝে যে পার্থক্য, এদের মাঝে যে পার্থক্য এটা প্রায় জিরো, এটা প্রায় জিরো, এই কথাটা বুঝাইতে যাচ্ছে। ওকে দেখো এই জায়গায় এই যে এদের মাঝে যে পার্থক্য, এই যে s2p আর হলো তোমার s1p, আর এই যে মানে এটা কি মনে রাখতে হইবে? হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখতে হইবে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে না, তোমার একটা জিনিস একটু প্রমাণ দেখাইতেছে পদ পার্থক্য সূত্রটা। এই যে দেখো এই যে s2p আর s1p এটা প্রায় জিরো, বুঝছো? s2p আর s1p এটা প্রায় জিরো, মানে মূল কথা হলো তোমার যেটা বুঝতে হবে সেটা হলো এই জায়গায় এই যে তোমার চিরের দৈর্ঘ্য, তুমি তো বললে অঙ্ক করছো, তুমি যতগুলো অঙ্ক করছো অঙ্কগুলোতে দেখবা এই যে চিরের প্রস্থ হলো a, এটা অলওয়েজ দেখবা মিলিমিটার এককে থাকে। কি এককে থাকে? মিলিমিটার এককে থাকে, বা মিলিমিটারের চেয়ে আরো ছোট এককে থাকে, মিলিমিটারের চেয়ে আরো কত এককে থাকে? ছোট এককে থাকে। তার মানে কি আমি বলতে পারি যে এই জায়গায় যে আমি যে দৈর্ঘ্যটা দিচ্ছি, এই জায়গায় আমি যে দৈর্ঘ্যটা দিচ্ছি ওটা অনেক বড় হয়ে গেছে না? মিলিমিটার কি এত বড় হয়? না, মিলিমিটার কিন্তু এত বড় হয় না। এখন কথা হলো যে তোমার এই যে দৈর্ঘ্যটা যদি অনেক ছোট হয়, এই দৈর্ঘ্যটা যদি তোমার অনেক ছোট হয় তখন কি হবে দেখো, আমি যদি এই যে নিচে একটু যাই, দৈর্ঘ্যটা যখন তোমার অনেক ছোট হবে তখন দেখা যাবে যে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো একদম ছোট দৈর্ঘ্য, এই যে দেখো এই যে একদম এই যে এরকম না মিলিমিটার, এর চেয়েও কিন্তু ছোট হবে, এর চেয়েও আরো ছোট হবে। তাহলে দেখো আমি কি বলতে পারি যে এই আলোকটা যতটুকু তরঙ্গ অতিক্রম মানে যতটুকু পথ অতিক্রম করছে ও প্রায় সেম পথে অতিক্রম করছে। এটা যদি তার মানে আমি থিওরিটা বুঝতে পারছি, বুঝছো, যে এটা সমান সমান জি জি। মানে
এই যে S2P আর S1P, এটা কি আমি বলতে পারি না প্রায় জিরো, মানে প্রায় একই, মানে এদের মাঝে পার্থক্যটা কি প্রায় জিরো বলতে পারি না? জি জি। এদের মাঝের পার্থক্য যদি প্রায় জিরো বলতে পারি, তাহলে আমি এটাও বলতে পারি যে এই যে দেখো S2P আর S1P এই দুইটাই আসলে প্রায় সেম। বুঝছো বিষয়টা? এই দুইটা যদি প্রায় সেম হয়, এই দুইটা যদি প্রায় সেম হয়, তুমি দেখো আবার এই যে দেখো একদম মিলিমিটারের দৈর্ঘ্য নিলাম, মানে অনেক কম একটা দৈর্ঘ্য নিলাম, তখন দেখা যাবে এই যে ও যতটুকু পাকাইছে আর ও যতটুকু পাকাইছে এটা আসলে প্রায় ডি। মানে মূল কথা হলো যে আসলে আলোটা প্রায় সোজাই চলে যায়, বুঝছো? আলোটা এই যে প্রায় কি চলে যায়, সোজা চলে যায়, আলোটা প্রায় যেরকম সোজা চলে যায়, মানে এটা প্রায় ডি এর সমানই দৈর্ঘ্য বহন করে। এই জিনিসটা এই বইয়ের মধ্যে লেখা আছে, এটা প্রায় কিসের সমান দৈর্ঘ্য বহন করে, এটা প্রায় ডি এর সমানই দৈর্ঘ্য বহন করে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এই যে তোমার এই জায়গা থেকেই তোমার আসে, তাহলে যেই ইয়াগুলো তুমি এখন পাইলা, এই যে S2P এটা প্রায় S1P এর সমান এবং এগুলো আসলে প্রায় D এর সমান, এই ভ্যালুগুলো নিয়ে তুমি এখন এখানে বসাও। এই যে এই ভ্যালুগুলো নিয়ে তুমি এখন এখানে বসাও। তো বসালে কি হবে দেখো, তুমি কি বলতে পারো যে এটা তো প্রায় জিরো, এটা কি প্রায় জিরো, S2P মাইনাস S1P এটা কি প্রায় জিরো, আর S2P আর S1P এই দুইটাই কি প্রায় D এর সমান না? এই দুইটাই কি প্রায় কিসের সমান? D এর সমান। তো এই দুইটাই যদি প্রায় D এর সমান হয়, তাহলে এটার বদলেও তুমি D লিখতে পারো, এটার বদলেও প্লাস D লিখতে পারো। তাহলে তুমি আলটিমেটলি কি পাও? আলটিমেটলি কি পাও না যে 2ax is equal to 2D, 2ax is equal to 2D। তাহলে এখান থেকেও 2 কাটতে দিতে পারো, এখান থেকেও 2 কাটতে দিতে পারো। এরপরে তুমি বলতে পারো সুতরাং ax ডিভাইডেড বাই d এটাই হলো তোমার পথ পার্থক্য, এটাই হলো কি তোমার পথ পার্থক্য। আচ্ছা, এখন উপরে ওই S2P এর জায়গায় D লিখছেন, S1P ও D লিখছেন, তো এখন ওই রকম ভাবে দেখি তাহলে ওর পাশে তো শূন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, শূন্য তো এটার সাথে গুণ অবস্থায় আছে। হ্যাঁ শূন্যর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে কাটাকাটি চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে সবকিছু প্রায় শূন্য, এখানে প্রায় একবারে শূন্য, এটা প্রায় শূন্য, এই কারণে কাটাকাটি দেয়নি। তোমার এই যে লাস্টে দিয়ে যে সূত্রটা তোমার মনে রাখা লাগবে, এগুলা সবকিছু তুমি তো বুঝার জন্য তোমার বলা হয়েছে, লাস্টে দিয়ে যে জিনিসটা তোমার মনে রাখা লাগবে সেটা হলো পথ পার্থক্য, জিনিসটা হলো ax ডিভাইডেড বাই d। পথ পার্থক্য হলো তোমার ax ডিভাইডেড বাই d। এখন তোমার আরো অনেকগুলো জিনিস এখন আস্তে আস্তে মনে রাখা শুরু করতে হবে। এতটুকু উঠানো শেষ হলে বললো আচ্ছা দেখো, তাহলে তুমি পথ পার্থক্য পেয়ে গেলে ax ডিভাইডেড বাই d। ওকে, আচ্ছা দেখো, তাহলে পথ পার্থক্য তুমি পাইলা। এই জায়গায় যদি আমি আবার লিখি যে পথ পার্থক্য, এটা কি পাইলাম আমি? এই যে ax ডিভাইডেড বাই d। এখন দেখো তোমার এই যে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, এই যে তোমার পথ পার্থক্যটা, এই যে তোমার পথ পার্থক্য, এটা যদি কি হয়, এটা যদি তোমার ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, ল্যামডা বাই 2 এর কি গুণিতক হয়? জোড় গুণিতক। এই যে ল্যামডা বাই 2 এর যদি কি হয়? জোড় গুণিতক হয়, তখন তুমি মনে রাখবা যে অলওয়েজ মনে রাখবা পথ পার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, তখন তুমি ব্রাইট পাবা, মানে উজ্জ্বল পাবা। বুঝছো? যদি পথ পার্থক্যটা কি হয়? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, তখন তুমি উজ্জ্বল পাবা বা চরম পাবা। আমি বাংলায় লিখি তাহলে তোমার সুবিধা হবে পরে পড়তে। তুমি কি উজ্জ্বল পাবা, মানে উজ্জ্বল ডোরা পাবা বা চরম বিন্দু পাবা, উজ্জ্বল বা চরম, উজ্জ্বল ডোরা পাবো বা চরম বিন্দু পাবো। বুঝছো? এখন এই জায়গায় তুমি আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো যে তুমি এই জায়গায় 2 আর 2 কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে আলটিমেটলি কি থাকে? আলটিমেটলি কিন্তু থাকে n ল্যামডা।
তুমি এভাবে বলে রাখতে পারো যে পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাও আমি উজ্জ্বল পাবো, অথবা পথ পার্থক্য যদি n λ হয় তাও কি আমি উজ্জ্বল পাবো। তাহলে পথ পার্থক্য সমান কি? পথ পার্থক্য সমান কিন্তু আবার ax ডিভাইডেড বাই d, ax ডিভাইডেড বাই d। তার মানে ax ডিভাইডেড বাই d ইজ ইকুয়াল টু n λ। এটা কিসের জন্য? উজ্জ্বল বা চরম বিন্দুর জন্য। এবার দেখো পথ পার্থক্য, এই যে পথ পার্থক্য এটা কি ax ডিভাইডেড বাই d। এই ax ডিভাইডেড বাই d বা পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, λ/2 এর এই যে λ/2 এটা যদি বিজোড় গুণিতক হয়, বিজোড় গুণিতক মানে 2n - 1, কত? 2n - 1। এটা যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তখন আমি অন্ধকার পাবো। অন্ধকার বা অবম বিন্দু পাবো, অন্ধকার বা অবম বিন্দু পাবো। এতটুকু লেখা শেষ হলে বলো। আচ্ছা, তাহলে এবারকার তোমার পড়তে হবে যে অপবর্তন। এবারকার পড়তে হবে অপবর্তন। এই অপবর্তন দুই প্রকার, একটা হলো একক চিরের ধরন অপবর্তন। এই যে দেখো অপবর্তন, অপবর্তন, অপবর্তন। তো অপবর্তন জিনিসটা হলো যে তোমার চিরের ধার ঘেঁষে আলোক রশ্মির বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে অপবর্তন বলে। লিখে ফেলতে পারো, যদিও এগুলা গাইড থেকে পড়াই উত্তম। কখটা চিরের ধার ঘেঁষে, চিরের ধার ঘেঁষে, চিরের ধার ঘেঁষে আলোক রশ্মির, চিরের ধার ঘেঁষে আলোক রশ্মির বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার, জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে অপবর্তন বলে। অপবর্তন বল চিরের ধার ঘেঁষে আলোক রশ্মির জ্যামিতিক ছায়াপথে প্রবেশ করার ঘটনাকে কি বলে? অপবর্তন বলে। আচ্ছা দেখো, তাহলে অপবর্তনের একটা কোণ আছে, অপবর্তন কোণ। অপবর্তন কোণটা হলো এরকম, দেখো যে এই যে ধরো একটা চির, এই যে ধরো কি একটা চির। এখন তুমি এই জায়গা দিয়ে কি রাখলা? একটা পর্দা রাখলা। এই জায়গা দিয়ে তুমি একটা পর্দা রাখলা। তুমি কি বলতে পারো না যে তুমি যেহেতু আলো, আলো এই জায়গা দিয়ে আলো দিছো, এই জায়গা দিয়ে আলো দিছো, তা আলোর কি এরকম সোজা চলে যাওয়ার কথা? আলোর কি এরকম সোজা চলে যাওয়ার কথা না? আমি কি বলতে পারি যে এতটুকু পথই আলোকিত হওয়া উচিত? কিন্তু দেখা যায় যে তুমি যখন এই জায়গা দিয়ে লাইট ফেলছো, কিছু লাইট এতটুকু অংশটাও আলোকিত করছে, কিছু পরিমাণ লাইট কি করছে? এতটুকু অংশটাও কিন্তু কি করছে? আলোকিত করছে। আবার এদিক দিয়ে কি এতটুকু অংশটাও আলোকিত করছে। এখন আলো যেহেতু আমি সোজা দিচ্ছি, আলো কিন্তু এই সোজা পথটাই আলোকিত করার কথা ছিল, কিন্তু আলো এতটুকু অংশটাও কি হালকা পাতলা আলোকিত করছে, এতটুকু অংশটাও কিন্তু অল্প একটু আলোকিত করছে। তাহলে যতটুকু অংশটা আলোকিত করছে ওই জায়গায় যে অ্যাঙ্গেলটা সেটা হলো থিটা, এটারই বলা হয় কি? অপবর্তন কোণ। তাহলে তুমি এবারকার সংখ্যাটা পড়ো, চিরের ধার ঘেঁষে। এই যে দেখো একটা ছিদ্র, এই চিরের ধার ঘেঁষে আলোক রশ্মি বাইকে গেছে, চিরের ধার ঘেঁষে আলোক রশ্মির বেঁকে জ্যামিতিক ছায়া অঞ্চলে প্রবেশ করার ঘটনাকে অপবর্তন বলে। তাহলে এই থিটাটারে আমি কি বলবো? এই থিটাটারে আমি বলবো অপবর্তন কোণ। এই থিটাটারে বলা হয় অপবর্তন, থিটাটারে বলা হয় অপবর্তন কোণ।
উঠানো শেষ হলে বলি। আচ্ছা, এখন দেখো এরপরে যে টপিকটা আসবে সেটা হলো অপবর্তন কোণ। অপবর্তন বা একক চিরের দরুন অপবর্তন। এরপরে আসবে কি একক চিরের দরুন অপবর্তন। তাহলে দেখো একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন। তাহলে একক চিরের দরুন অপবর্তন তোমার এই যে দেখো আগের বার যে তুমি করছিলা সেটা পড়ছিলা ইয়ং এর দ্বিচির পরীক্ষা। কি পড়ছিলা? ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এবারকার তুমি করবে একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা, আজকে এই টপিকটা পড়ায় না, এই একটু আগে যেটা বলছি ওটার উপর কয়েকটা ম্যাথ করায় আজকে একটু আজকে তাড়াতাড়ি শেষ করে দেন। এই টপিকের উপরে তো ম্যাথ নাই, ম্যাথ করার জন্য তো একক চিরের দরুন অপবর্তন করা লাগবে। ওই টপিকের উপরে তো ম্যাথ নাই, ম্যাথ তো একক চিরের দরুন অপবর্তন। আচ্ছা দেখো তোমার তাহলে আমি থিওরিটা বাদ দিয়ে এখানে সূত্রটি দেখাই দিই। দেখো একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে এই যে ধরো তোমার একটা চির, এখানে চির আছে কয়টা? একটা চির আছে। এই যে ধরো তোমার একটাই চির আছে, আগের বার কয়টা চির ছিল? দুইটা চির ছিল। তো এখানে অনেকগুলো সূত্র আছে। তো তুমি ধরো এই যে এই জায়গা দিয়ে তোমার আলো প্রবেশ করতেছে, এই জায়গায় দিয়ে আলো প্রবেশ করতেছে, এই জায়গায় দিয়ে আলো প্রবেশ করতেছে। তো ধরো এই যে এই বিন্দুটাতে তোমার বলা হলো যে এই বিন্দুটা থেকে উজ্জ্বল সৃষ্টি হবে না অন্ধকার সৃষ্টি হবে, এই যে এই বিন্দুটা। এখন এই বিন্দুটাতে উজ্জ্বলও সৃষ্টি হতে পারে, আবার কি সৃষ্টি হতে পারে? অন্ধকারও সৃষ্টি হতে পারে। তো এই বিন্দুটাতে যদি উজ্জ্বল সৃষ্টি হয়, উজ্জ্বলের বলা হবে চরম, উজ্জ্বলের বলা হবে কি? চরম। উজ্জ্বলের বলা হবে চরম। চরমের সূত্র কি? চরমের সূত্র হলো তোমার যে এ সাইন থিটা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এখন দেখো এই জায়গায় কি অবম সৃষ্টি হতে পারে? যদি অবম সৃষ্টি হয়, অবম বা অন্ধকার, অবম বা অন্ধকার, তখন তোমার যে সূত্রটা আসবে সেটা হলো যে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। বুঝছো? চরম যদি সৃষ্টি হয় চরম বা উজ্জ্বল, তখন কি a sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, আর অবমের জন্য a sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা হলো অবম বা অন্ধকারের জন্য। তোমার এখানে সূত্রটা লিখে দিচ্ছি। এরপরে দেখো তোমার আরেকটা আছে গ্রেটিং দ্বারা অপবর্তন। এর দু লেখা শেষ হইছে? আচ্ছা দেখো দেখো এরপরে হলো গ্রেটিং দ্বারা অপবর্তন। গ্রেটিং দ্বারা অপবর্তন, গ্রেটিং দ্বারা অপবর্তন। তো গ্রেটিং দ্বারা অপবর্তনে কি হয়? এই যে ধরো একটা গ্রেটিং পেপার পাওয়া যায়, এক ধরনের গ্রেটিং পেপার পাওয়া যায়। এই যে ধরো গ্রেটিং পেপার, এই গ্রেটিং পেপারের মধ্যে এরকম দাগ কাটা থাকে, এরকম গ্রেটিং পেপারের মধ্যে এরকম কি থাকে? দাগ কাটা থাকে। তাহলে এই জায়গার মধ্যে দিয়ে যদি তুমি কি করো? আলো প্রবেশ করাও, তো এই আলোটা তোমার এই যে এই জায়গা দিয়ে প্রবেশ করবে আলো, এরপরে এই জায়গা দিয়ে আলো প্রবেশ করবে, কিন্তু এদিক দিয়ে কিন্তু তোমার আলো প্রবেশ করতে পারবে না, কারণ এখানে একটা তোমার মানে দাগ কাটা থাকে। এই দাগের মধ্যে দিয়ে আলো কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। এই জায়গায় দিয়ে আলো প্রবেশ করবে, এই জায়গায় দিয়ে আলো প্রবেশ করবে, সব জায়গায় দিয়ে আলো প্রবেশ করবে। তো দেখা যায় যে এই যে এতটুকু অংশ আছে না তোমার, এই যে দেখো এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ হলো একটা গ্রেটিং। এখন দেখো এতটুকু অংশ আলো প্রবেশ করছে, এটা হলো স্বচ্ছ অংশ, আর এই সাদাটা কি? অস্বচ্ছ অংশ। মানে এতটুকু অংশ দিয়ে কি কাটা আছে? দাগ কাটা আছে। বুঝছো? এতটুকু অংশে কি করা আছে? এতটুকু অংশে দাগ কাটা আছে, এতটুকু অংশে দাগ কাটা আছে, আর এতটুকু অংশ দিয়ে কি আলো প্রবেশ করছে। তাহলে যতটুকু অংশ দিয়ে আলো প্রবেশ করছে ততটুকু তুমি বলবা এ। যতটুকু অংশ দিয়ে আলো প্রবেশ করছে সেটা হলো এ, যতটুকু অংশ আলো প্রবেশ করে না সেটা হলো বি। এখন এর বলা হয় স্বচ্ছ অংশ, এর বলা হয় কি? স্বচ্ছ অংশ।
দেখো এটা বলা হয় তোমার স্বচ্ছ অংশ, স্বচ্ছ অংশ, এই যে তোমার স্বচ্ছ অংশ। আর এই যে বি, এটাতে বলা হয় অস্বচ্ছ অংশ, এটাতে বলা হয় অস্বচ্ছ অংশ বা দাগের প্রস্থ। এদিক দিয়ে আমি বলছি না দাগ কাটা আছে, তাহলে বিটা হবে কি দাগের প্রস্থ। ঠিক আছে। এখন যদি তোমরা বলা হয় গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক, তো গ্রেটিং ধ্রুবক রে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি, ডি সমান সমান এ প্লাস বি, ডি সমান সমান কি এ প্লাস বি। ডি দ্বারা বুঝে গ্রেটিং ধ্রুবক, মানে কি একটা স্বচ্ছ অংশ আর একটা কি দাগের প্রস্থ, এই দুইটার যে যোগফল এটারই বলা হয় গ্রেটিং ধ্রুবক। তাহলে এটা একটা গ্রেটিং ধ্রুবক, এটা আরেকটা গ্রেটিং ধ্রুবক, এটা আরেকটা গ্রেটিং ধ্রুবক, এটা আরেকটা গ্রেটিং ধ্রুবক, এবং সবগুলা গ্রেটিং ধ্রুবক কি সেম টু সেম হয়। সবগুলা গ্রেটিং ধ্রুবক কি হয় সেম টু সেম হয়। আরেকটা সূত্র মনে রাখা লাগবে যে ডি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n, d is equal to 1 divided by n। এই n দ্বারা বোঝায় প্রতি মিটারে, এই n দ্বারা বোঝায় প্রতি মিটারে দাগের সংখ্যা, প্রতি মিটারে দাগের মানে প্রতি 1 মিটারের মধ্যে কয়টা করে দাগ কাটা আছে, প্রতি 1 মিটারের মধ্যে কয়টা করে দাগ কাটা আছে। লেখা শেষ হলে বলো। জি লিখছি। লেখছো। আচ্ছা দেখো এরপরে তোমার এই জায়গা থেকে যে সূত্রটা করতে হবে সেটা হলো তোমার d sin থিটা। দেখো তোমার d sin থিটা, তো তোমার একটা হলো উজ্জ্বলের জন্য আর একটা হলো কি অবমের জন্য। উজ্জ্বল বা চরম, চরম মানে কি বলতো, মানে কি আলো দেখা যাচ্ছে, ঠিক আছে, চরম মানে কি আলো দেখা যাচ্ছে। তো এটার ক্ষেত্রে তোমার যে সূত্র গ্রেটিং ধ্রুবকের ক্ষেত্রে, মানে গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে, এই টপিকটার নাম কি, টপিকটার নাম হলো গ্রেটিং দ্বারা অপবর্তন। তো গ্রেটিং দ্বারা অপবর্তনের ক্ষেত্রে তুমি যদি চরম পাইতে চাও তখন সূত্রটা হলো d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা কিসের সূত্র, এটা হলো চরমের সূত্র। আর তুমি যদি অবম পাইতে চাও, অবম, অবম মানে কি অন্ধকার, অবম মানে হলো অন্ধকার। আর এটা সূত্র হলো তোমার d sin থিটা, d sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, d sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটা কিসের সূত্র, অবম পাওয়ার সূত্র। চরমের সূত্র d sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, আর অবমের সূত্র কি d sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। তুলসী। আচ্ছা আরেকটা সূত্র তোমার বাকি রয়ে গেছে, সেটা হলো যে দশা পার্থক্য, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এবারকে তোমার অঙ্ক করতে যাওয়া উচিত। তুলছো? হ্যাঁ লিখছি। তাহলে তোমার এবারকে অঙ্ক করতে যাওয়া উচিত। তাহলে অঙ্ক যদি করতে চাই, তোমার কাছে এই বইয়ের মানে এই যে ইয়াটা, এটার ইয়াটা নামাইছো তুমি, কি বলে অ্যাপ নামাই মানে গুগলে দেখছিলাম। আচ্ছা তাহলে দেখো এই জায়গায় প্রথমে যে অঙ্কটা, তুমি মোবাইল জুম করো। জি। হ্যাঁ, উদ্দীপকের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। আর 2-3 মনে হয়, মানে প্রথম দিয়ে মনে 2-1টা দেখছিলাম না। জি। আচ্ছা দেখো এই যে এই অঙ্কটা দেখো 8 নাম্বার। এখানে কি বলছে,
যে একটি সমতল, পর অঙ্কটা পড়ো, এখানে বলছে একটি সমতল অববর্তন এর চির এবং দাগের প্রস্থ। তাহলে দেখো এই যে চির, এই যে তোমার চির। আচ্ছা একটা জিনিস তো তোমার বোঝানোই হয়নি তাড়াহুড়া করতে গিয়া। এই যে দেখো তোমার, তুমি একটু আগে পড়ছো একক চিরের দরুন অপবর্তন। কি পড়ছো? একক চিরের দরুন অপবর্তন। একক চিরের দরুন অপবর্তনে কিন্তু দুইটা চির নাই। তাহলে এই যে একটাই চির, এই চিরের যে প্রস্থ সেটাও হলো এ। চিরের যে প্রস্থটা আছে না সেটাও কি এ। এ দ্বারা কি বোঝায়? চিরের প্রস্থ। এই চিরের প্রস্থরেই কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। চিরের প্রস্থরেই তোমার এ দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? জি। ওকে, তাহলে এই যে চিরের প্রস্থ তোমার কি এ দিয়ে দিছে, তোমাকে এ দিয়ে দিছে, এই যে এ। আর তোমারে বলছে দাগের প্রস্থ। কিসের প্রস্থ? দাগের প্রস্থ। বলো তো দাগের প্রস্থ কি দিয়ে প্রকাশ করা হয়? দাগের প্রস্থরে কি দ্বারা প্রকাশ করা হয়? লেখছো না তুমি খাতার মধ্যে? লেখো নাই? লেখা হয় নাই। লেখা না হওয়ার কারণ কি? তোমার তো বললাম লেখছো কিনা। তুমি একটু আগে সূত্র দেখছো না, ডি সমান এ প্লাস বি? হ্যাঁ লিখছি। তাহলে এই জায়গায় এ কি? এ হলো এই যে একটা গ্রেটিং ধ্রুবক, এই যে এ হলো একটা গ্রেটিং ধ্রুবক, ঠিক আছে? এতটুকু স্বচ্ছ অংশ, এতটুকু অস্বচ্ছ অংশ। তাহলে বি কি? দাগের প্রস্থ না? তাহলে এটা কি বি। আর এটা কি? ল্যামডা। 5500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আলোকিত করা হলো। একক চিরের, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা নির্ণয় কর। একক দৈর্ঘ্যে কি নির্ণয় করতে বলছে? চিরের সংখ্যা। তাহলে চিরের সংখ্যা নির্ণয়ের সূত্র কি? d is equal to a plus b। একটা সূত্র শিখছি, আরেকটা সূত্র শিখছি না, d is equal to 1 divided by n। d is equal to 1 divided by n। তাহলে এই জায়গা থেকে কি তুমি বের করতে পারবা? তোমার কাছে a আছে, b আছে, তুমি জাস্ট কি 1 by n বের করে ফেলবা। জি। বুঝছো? জি। একটি সমতল অপবর্তন গ্রেটিং এর চির এবং দাগের প্রস্থ যথাক্রমে এত এত। আচ্ছা দেখো, এরপর একক চিরে দাগের সংখ্যা নির্ণয় করা শেষ। এরপর উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা? উদ্দীপকের গ্রেটিং থেকে পঞ্চম ক্রমের মানে 5 নম্বর ক্রমের উজ্জ্বল পট্টি পাওয়া যাবে কিনা সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা দেখো, এখন এই প্রশ্নটা তুমি কিভাবে করবা? তুমি সূত্রগুলা দেখো, সূত্রগুলা উল্টাও, সূত্রের খাতা সূত্রগুলা দেখো, সূত্রগুলা দেখে বলা ট্রাই করো। আমি তো এটা ক্লোজ করে দিলাম, এটা আবার অন করতে হবে। এই যে দেখো, তুমি সূত্রগুলা দেখো, এই যে ডি সাইন থিটা, এই জায়গায় দেখো তোমার কি বলছে? পঞ্চম ক্রমের উজ্জ্বল বলছে না অন্ধকার বলছে? পঞ্চম উজ্জ্বল। তাহলে উজ্জ্বলের সূত্র কি? ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। তাহলে তোমার দেখতে হবে n এর ভ্যালু কি 5 হবে কি হবে না। n এর ভ্যালু কি 5 হবে কি হবে না? বলো তো n এর ভ্যালু 5 করা কি সম্ভব হবে? দেখো ডি এর ভ্যালু তুমি পারো, ল্যামডার ভ্যালু তুমি জানো, তুমি জাস্ট জানো না থিটার ভ্যালু। তুমি জাস্ট জানো না কিসের ভ্যালু? থিটার ভ্যালু। এখন কথা হলো থিটার ভ্যালু তুমি মনে রাখবা, থিটা সর্বোচ্চ 90 ডিগ্রি হইতে পারে। থিটা সর্বোচ্চ কত হইতে পারে? 90 ডিগ্রি। থিটা সর্বোচ্চ তোমার হইতে পারে 90 ডিগ্রি। বুঝছো? তাহলে তুমি বলবা যে থিটা সর্বোচ্চ 90 ডিগ্রি হইতে পারে। তো তোমারে বলছে পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা বা কোনোভাবে পাওয়া যায় কিনা। তো তুমি বলবা থিটা যদি সর্বোচ্চ আমি 90 ডিগ্রি করতে পারি, এটা যদি আমি 90 ডিগ্রি ধরি, 90 ডিগ্রি ধরেও আমি n এর ভ্যালু এত পাই। বুঝছো? জি। আচ্ছা, তোমার কি টাইম চলে যেতেছে নাকি? না সমস্যা নেই। আচ্ছা তাহলে দাঁড়া, আমি এই যে একটু 1 মিনিটের মধ্যে একটা অঙ্ক বাইর করতেছি একটু। যে থিটা 90 ডিগ্রি ধরার পর যদি n সমান 5 না হয়, না হইলে তাহলে সম্ভব না। দূর। আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ এই যে পাইছে। ওকে দাঁড়া, আমি একটু একটা জিনিস বুঝতেছি, একটা কোশ্চেন।
কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি প্রশ্ন যতদিন ধরে প্র্যাকটিস না করবে ততদিন পর্যন্ত তুমি বুঝবাই না যে তুমি আসলে পড়ছো নাকি পড়োনি। প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তুমি বুঝবা যে আসলে তুমি এটা পারো কি পারো না। প্রশ্ন প্র্যাকটিস ছাড়া কোনো মানে লাভ নেই। আগের দিনের সূত্রগুলো তো মনে আছে আশা করি। জি দেখো তোমার গতকালকে যে ইয়াগুলা পড়াইছি, তোমার গতকালকে যে থিওরিগুলা পড়াইছি, তুমি যদি দেখো ওই থিওরিগুলা থেকে আসলে বেশি কোশ্চেন আসে। এটা থেকে যে আসে না জিনিসটা এমন, আজকে যা পড়াইছি ওখান থেকে যে আসে না জিনিসটা এমন না, তুলনামূলক কম আসে, বুঝছো? তুলনামূলক কম আসে, এই কারণে এই জায়গা থেকে প্রশ্ন খুঁজে পাইতে একটু সমস্যা হইতেছে। যা পাইছি সব আসলে ওই জায়গা থেকেই পাইতেছি বারবার, মানে গতকালকে যেটা পড়াইছি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে সকল প্রশ্ন খুঁজে পাইতেছি, ওটা থেকে প্রশ্ন খুঁজে বেশি একটা পাচ্ছি না। আচ্ছা ইয়ং এর দ্বিতীয় আমি না হয় বই থেকে দেখে প্র্যাকটিস করে নেব। তুমি বই থেকে দেখো, সবচেয়ে ভালো হয় কি প্রশ্ন প্র্যাকটিস করা সবচেয়ে ভালো বুদ্ধি কি, ধরো তুমি বইয়ে গেছো, বইয়ে যায় তুমি একটা প্রশ্ন পারতেছো না, কোনো সমস্যা নেই, তোমার সবগুলো করা দেওয়া হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে প্রশ্নটা আগে ধরে পারতেছো না, ঠিক আছে, এই জিনিসটা তোমার আগে দেখতে হবে যে তুমি কেন পারতেছো না, বুঝো নাই? তোমার ডাইরেক্ট আমি বলে দিলাম, তখন হয় কি যে তুমি আমার যে থিঙ্কিংটা ওটা কপি করতেছো। তো এইভাবে হয় না আসলে। তুমি ধরো একটা অঙ্ক নিয়ে ভাববা, ভাববা তোমার পারা লাগবে না। ধরো তুমি বইয়ে গেছো, বই 20টা অঙ্ক আছে, তুমি একটাও পারো নাই, ওকে নো প্রবলেম। কিন্তু 20টা অঙ্ক তুমি একবার পড়ছো, পরে তুমি আমাকে ট্রাই করছো, ট্রাই করে তুমি বুঝতে পারছো তুমি পারো না। এরপরে তুমি যখন আয়সা বলবা যে ভাই এটা পারি নাই, তখন আমি তোমার বলতে পারবো আচ্ছা তুমি এই জিনিসটা ধরতে ভুল করছো, এই কারণে পারো। বুঝছো বিষয়টা? আর আমি যদি তোমার 20 থেকে অঙ্ক খুঁজে খুঁজে করাই দিই, তাহলে এটা আসলে হইলো না। এমন হইতে পারতো তুমি অঙ্কটা নিজের দিয়ে পারতা, আমি তোমার করাই দিয়ে আরো সময়টা নষ্ট করলাম। তো তোমার যেহেতু আজকে কাজ আছে, তো তুমি আজকে করো। আর এই অধ্যায় মোটামুটি শেষ, ঠিক আছে? টুকটাক আরো দুই একটা থিওরি আছে, টুকটাক ছোটখাটো। আর বেশি যে মেইন ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল ইয়ং এর টিচার পরীক্ষা, ওটা তো প্রথম দিনই পড়াই দিস। জি ওকে।